দীর্ঘ সময় ধরে বসে কাজ করলে পাইলসের যন্ত্রণা বাড়ে। এই জন্য আপনি কাজের ফাঁকে নিয়ম করে উঠে দাঁড়ান, একটু হাঁটাহাঁটি করুন। আর খাদ্যাভ্যাসের ক্ষেত্রে আঁশ জাতীয় খাবার আর তরল খাবারকে প্রাধান্য দিন। নিয়ন্ত্রিত জীবনযাপনের পাশাপাশি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করে সহজেই পাইলসের যন্ত্রণা থেকে নিরাময় সম্ভব। প্রিয় দর্শক, আজ বিশ্ব পাইলস দিবস, ওয়ার্ল্ড পাইলস ডে। প্রতিটি দিবসের একটি গুরুত্বপূর্ণ তাৎপর্য থাকে, আর এই তাৎপর্যপূর্ণ দিনটিকে ঘিরে আজকে জাফলং প্রেজেন্স এক্সপার্ট টকে আজকে আমরা আলোচনা করব পাইপথের পাইলস, কারণ, চিকিৎসা এবং প্রতিকার এই বিষয়ে সায়েন্টিফিক পার্টনার সার্ভিয়ার। প্রিয় দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় গেস্ট এক্সপার্ট হিসেবে উপস্থিত আছেন দেশ বরেণ্য আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সার্জন অধ্যাপক ডাক্তার AKM দাউদ, যিনি MBBS, FCPS, তিনটি FRCS ফ্রম এডিন, FRCS ফ্রম গ্লাসগো, FRCS ফ্রম ইংল্যান্ড। বর্তমানে কর্মরত আছেন বিভাগীয় প্রধান সার্জারি বিভাগ এবং ভাইস প্রিন্সিপাল হিসেবে জালালাবাদ রাগিব রাবিয়া মেডিকেল কলেজ। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত সুদূর সিলেট থেকে আমাদের মাঝে যুক্ত হবার জন্য। কেমন আছেন স্যার? ভালো আছি, আসসালামু আলাইকুম। আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, এবং যেহেতু আজকে ওয়ার্ল্ড পাইলস ডে, তো আমি সার্ভিয়ারকেও ধন্যবাদ জানাচ্ছি যে এই ধরনের একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। আশা করি আমাদের এই আলোচনার মাধ্যমে সাধারণ জনগণ বা যারা আমাদের ভিউয়ার আছেন, রাজ টিভির দর্শক শ্রোতা আছেন, তারা এটা সম্পর্কে একটা মোটামুটি একটা ধারণা পাবেন বলে আমি আশা করি। আজকের এই পুরো আয়োজনটি আপনাদেরকে ঘিরে পাইলস এটি একটি কমন সমস্যা। বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আমি কথা বলে থাকি, কম বেশি প্রত্যেকের পরিবারে এক দুজন হয়তো বা পাইলস আক্রান্ত আছেন বা বিভিন্ন উপসর্গ নিয়ে ভুগছেন। এবং আদৌ কি এটি পাইলস কিনা, কারণ একটি গোপন জায়গায় আসলে এই রোগটি বাসা বাঁধে। তো এটি অনেক সময় অনেকেই বলতেও লজ্জাবোধ করে, অনেকে প্রকাশ করতে পারে না, ধুকে ধুকে তারা কিন্তু বিভিন্ন ভাবে জর্জরিত হচ্ছে। আমরা সেই পুরোটা বিষয় কিন্তু ক্লিয়ার করতে চাই যে আসলে পাইলস কি, কেন, এবং এটির প্রতিকারী বা কি, চিকিৎসা বা কি, সেই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আজকে আমাদের মাঝে দেশ বরেণ্য আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সার্জন যুক্ত আছেন। আপনিও এই সুযোগটি হাতছাড়া করবেন না, আর এজন্য অবশ্যই আপনার সুনির্দিষ্ট প্রশ্নটি, যেটি আপনার পাইপথের পাইলস সংক্রান্ত সমস্যা, সেটি আপনার রাজ টিভির অফিসিয়াল কমেন্ট বক্সে জানিয়ে আপনার উত্তরটি আপনি গ্রহণ করুন এবং সুস্থ থাকুন। চলে যাচ্ছি মূল আলোচনায়। নিশ্চয়ই আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন। স্যার, একটু জানতে চাই প্রথমে যে পাইলস এই শব্দটার মানে মেডিকেল লিগ্যাল যে সিগনিফিকেন্ট বা তাৎপর্য, এই রোগটি কি, আসলে পাইলস রোগটি কি? আমাদের মেডিকেল ভাষায় এটাকে আমরা হেমোরয়েড বলি। হেম মানে হচ্ছে রক্ত, আর রয়েডস মানে হচ্ছে কলম, আর পাইলস মানে হচ্ছে একটা মাংসপিণ্ড যাকে বলা হয়, সেখান থেকে এই শব্দটা টার্ম আছে। এটার আসলে নানাবিধ নাম আছে আমাদের দেশে। আমরা পাইলস বলি, আমরা অর্শ গ্যাস বলি, হেমোরয়েড বলি। এটা যদি আমি ডেফিনেশন দিতে চাই, তাহলে আমি যদি বলবো যে আমাদের যে পাইপথ বা মলদ্বারের যে নিচের অংশ, সেই অংশে কতগুলো মাংসপিণ্ড সবারই থাকে আমাদের। এটা একটা নর্মাল মাংসপিণ্ড থাকে যেটা আমাদের পাইপথকে বন্ধ করতে সাহায্য করে। তবে এইগুলোকে আমরা বলি অ্যানাল কুশন, এবং এগুলা ঘড়ির কাঁটায় 3, 7 and 11 o'clock পজিশনে এটা থাকে। তো যখনই এগুলা মানে যেই পেশেন্টদের বা যেই রোগীদের এগুলা স্ফীত হয়, দ্যাট ইজ আকারে বড় হয় এবং এটা সমস্যা প্রডিউস করে, তখন সেটাকে আমরা বাই ডেফিনিশন এটাকে পাইলস। আমাদের দেশের লোকজন সাধারণত অ্যানাল ক্যানেল বা অ্যানাল ক্যানেল এরিয়ার যে কোনো রোগকে পাইলস বলে থাকে। যে কোনো ধরনের সমস্যা, রক্তপাত হোক, এটা ব্যথা হোক, এটা ফোলা হোক, এদিকে রক্তপাত হোক, পুজ করুক, অ্যাজ এ হোল সবকিছুকে কমনলি কালেকটিভলি পাইলস বলে থাকে। তবে এটা এখানে জেনে রাখা দরকার যে আমাদের মলদ্বারে বা অ্যানাসে আমাদের পাইলস ছাড়াও আরো অন্যান্য রোগ হতে পারে। যেমন এর মধ্যে যদি বলি আমি, অ্যানাল ফিশার হয় অনেকের, এক্সটার্নাল হেমোরয়েড যেটাকে বলি আমরা, স্কিন ট্যাগ সেটা হয়। আর কন্ডিশন আছে সেটাকে বলি আমরা অ্যানাল ফিস্টুলা। এটা একটা ইনফেকশন জাতীয় রোগ, মলদ্বারের চারিদিকে এক ধরনের গ্ল্যান্ড থাকে, সেই গ্ল্যান্ড থেকে ইনফেকশন হয়। আর এগুলো হচ্ছে খুব কমন। আর এছাড়াও মানে একটু রেয়ার ভ্যারাইটির মধ্যে আমাদের যে মলদ্বারের রোগগুলো হয়, প্রোরাইটাস অ্যানি বলি আমরা, মলদ্বারে অসম্ভব চুলকানি অনুভব করেন অনেক লোকজন। আর এছাড়াও কিছু আছে, কিছু পেইনফুল কন্ডিশন আছে, এগুলা মানে স্পাজমোটিক পেইন আমরা বলি। এছাড়াও সবচেয়ে ভয়াবহ রোগ যেটা মলদ্বারে আমাদেরকে অ্যাটাক করতে পারে,
সেটা হচ্ছে মলদ্বারের ক্যান্সার বা পাইপথের ক্যান্সার। তো মূলত এগুলো নিয়ে আমাদের কাছে রোগীরা সাধারণত আসে, আমাদের সার্জন বা কোলোরেক্টাল সার্জনের কাছে। এরা সাধারণত অনেক অনেক রোগীরা অনেক অনেক করে। ধন্যবাদ স্যার। আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় স্যারের কাছ থেকে জানলাম যে প্রিয় দর্শক, যে মলদ্বারের আশপাশে যাই হয় তাকে কিন্তু আসলে পায়েস বলার কোনো কারণ নেই। কারণ পায়েসের সুনির্দিষ্ট ব্যাখ্যা রয়েছে, প্যাথোফিজিওলজি রয়েছে, প্যাথোজেনেসিস রয়েছে, সিমটমস রয়েছে, সেটির সুনির্দিষ্ট ডায়াগনোসিস রয়েছে, এবং এটি কিন্তু একজন সার্জনই, বিশেষ করে যারা কলোরেক্টাল সার্জন, তারাই কিন্তু এটি সবচেয়ে ভালো বলতে পারবেন। অতএব পাইলস হলে এটি কি আসলেই পাইলস কিনা, মলদ্বারে কি হয়েছে সেটি আপনার ক্যান্সার হতে পারে। কিন্তু আপনি মনে করছেন যে পাইলস হয়েছে, এটি কোনো মরণঘাতী রোগ নয়, কিন্তু দেখা যাচ্ছে যে আপনি ক্যান্সার আক্রান্ত হয়ে আপনার জীবনটাই হারিয়ে ফেলছেন। অতএব আসুন, এটি কি হয়েছে সেই ব্যাখ্যাটি কিন্তু একজন কলোরেক্টাল সার্জন, একজন সার্জনই কিন্তু আপনাকে দিতে পারবে। আর এর জন্য অবশ্যই আপনার অপচিকিৎসার শিকার না হয়ে একজন সার্জনের পরামর্শ গ্রহণ করবেন, সেটাই আমরা প্রত্যাশা করি। অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে অনেক দর্শক ইতিমধ্যে যুক্ত হয়ে গেছে। প্রিয় দর্শক, আপনাদের প্রশ্নের উত্তর আমরা গ্রহণ করব, তবে আরেকটু পর। তবে আপনাদেরকে জানিয়ে রাখছি, আজকের এই অনুষ্ঠানটি সায়েন্টিফিক পার্টনার সার্ভে পাওয়ার্ড বাই জবটন 1000। আপনারা আমাদের সাথে এই আলোচনায় যুক্ত হতে পারবেন। আর এর জন্য যেটি করতে হবে, রাষ্ট্রীয় অফিসিয়াল কমেন্ট বক্সে আপনার নাম এবং বয়সের লোককে আপনার সুনির্দিষ্ট প্রশ্নটি রাখুন। আজকের গেস্ট এক্সপার্ট আপনাদেরকে পায়েস সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করবেন। স্যার, এবার একটু জানতে চাই আপনার কাছ থেকে যে পাইলস এটি কি কি কারণে হয়, হঠাৎ দ্য কজোলজি অফ পাইলস, আমরা একটি এটার কারণ জানতে চাই, কারণ উদ্ঘাটন করতে চাই। আচ্ছা, ধন্যবাদ। এটা আসলে সব রোগীদেরই প্রশ্ন যে আমার কেন পাইলস হয়েছে। দ্যাট ইজ মানে পাইলস আসলে কেন, আসলে এক্সাক্ট ইটিওলজি বলতে যে পাইলস কি কারণে হয় আমরা ঠিক এক্স্যাক্টলি এখনো জানি না। তবে বেশ কতগুলো থিওরি কাজ করে এখানে, যে থিওরি গুলোর সাহায্যে আমরা এটাকে এক্সপ্লেন করতে পারি। আমি আগে বলেছি যে অ্যানাল কুশন গুলো যখন স্ফীত হয়, যখন এটা সিমটম প্রডিউস করে, দ্যাট ইজ সমস্যা প্রডিউস করে, তখনই আমরা এটাকে পাইলস বলি। আচ্ছা, একটা কমন থিওরি হচ্ছে আমরা বলি এটা ডিউ টু ডিজেনারেশন অফ দ্য টিস্যু। আমাদের এই যে অ্যানাল কুশন গুলোকে ধরে রাখার জন্য কতগুলো লিগামেন্ট থাকে আমাদের বডিতে, পার্কস লিগামেন্ট বলি আমরা। এটা দেখা যায় যে বয়সের কারণে এই লিগামেন্টটা লুজ হয়ে যায়। এটা লুজ হয়ে যায়, লুজ যদি হয়ে যায় তখন সেই অ্যানাল কুশনটাকে আর নর্মালি তার জায়গায় ধরে রাখতে পারে না। এটা হচ্ছে ডিজেনারেশন থিওরি। সাধারণত আমরা দেখি যে ছোট বাচ্চাদের বা একদম ইয়াং এজে সাধারণত হেমোরয়েড হয় না, এটা 50 এবং 50 ঊর্ধ্বর হয় এই ডিজেনারেশন থিওরি। আরেকটা হচ্ছে এটা স্পিংটার থিওরি। আমাদের মলদ্বারের চারিদিকে কতগুলো মাংস পেশি আছে যেগুলো বলি আমরা স্পিংটার। অনেক মানুষ আছে যাদের হাইপার অ্যাক্টিভ স্পিংটার থাকে, দ্যাট ইজ স্পিংটারের টোন বেশি থাকে। স্পিংটারের টোন যদি বেশি থাকে তাহলে তার মল ত্যাগের সময় সমস্যা হয় এবং আলটিমেটলি তার কোষ্ঠকাঠিন্য হয়। এই কোষ্ঠকাঠিন্যের কারণে সেখানে ট্রমা হওয়ার একটা সম্ভাবনা আছে। আরেকটি থিওরি আমরা বলেছি যে এটাকে বলা হয় রক্ত চলাচল যদি কোনো কারণে বেড়ে যায়। আমরা এই যে অ্যানাল কুশন যেগুলো বললাম, 3টা অ্যানাল কুশনের মধ্যে 3টা ছোট ছোট আর্টারি আছে। এখন কোনো কারণে সেই আর্টারির মধ্যে যদি ফ্লো বেড়ে যায় বা লোকাল আর্টেরিয়াল প্রেশার যদি কোনো কারণে বেড়ে যায়, তাহলে দেখা যায় যে পেশেন্টের এই হেমোরয়েড গুলো বড় হচ্ছে এবং সিমটম প্রডিউস করছে। আর এছাড়াও কারণ ছাড়াও কতগুলো প্রিডিসপোজিং ফ্যাক্টর আছে যেগুলো খুবই বেশি ইম্পর্টেন্ট, যে এগুলো প্রিডিসপোজ করে অ্যাকচুয়ালি। যেমন এর মধ্যে অন্যতম প্রধান কারণ হচ্ছে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য। কারো যদি কোষ্ঠকাঠিন্য হয় তাহলে এটা সাধারণত হেমোরয়েড অ্যাটাক গুলোকে প্রিডিসপোজ করে। আরেকটা জিনিস আমরা বলি স্ট্রেনিং ডিউরিং ডিফিকেশন। অনেক মানুষের অভ্যাস আছে, অবশ্য যারা যদি একটু কোষ্ঠকাঠিন্য টাইপের লক্ষণ, তাদের একটা অভ্যাস আছে যে বাথরুমে যায় স্ট্রেন করে, মানে মল ত্যাগের সময় প্রচুর প্রেসার দেয়। এটা সাধারণত দেখা যায় যে হেমোরয়েডকে প্রিডিসপোজ করে, কারণ ওটা স্পিংটারের উপরে ওই যে স্পাস্টিক অ্যাকশন আছে সেই অ্যাকশনটাকে বাড়িয়ে দেয়। আরেকটা প্রিডিসপোজিং ফ্যাক্টর হচ্ছে যে খাবার দাবারের অভ্যাস। আমরা প্রায় দেখে থাকি যে এখন আজকাল যে মডার্ন যুগ, আমরা সাধারণত ফাইবার কন্টেনিং বা ভেজিটেবল আমরা খাই না, আমরা পানির পরিমাণ কম খাই, সাধারণত আমরা ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এগুলো খেয়ে থাকি। তো এগুলো সাধারণত দেখা যায় যে প্রিডিসপোজ করে হেমোরয়েডের অ্যাটাক। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে পেশাগত দিক থেকে যদি আমরা বলি, যে সিডেন্টারি লাইফ যারা লিড করেন, যেমন যারা অনেকক্ষণ কম্পিউটারে বসে কাজ করেন বা যারা অনেকক্ষণ চেয়ার টেবিলে বসে কাজ করেন, তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই জিনিসগুলো প্রিডিসপোজ করে। এছাড়াও আরেকটা কমন কন্ডিশনে হেমোরয়েড প্রিডিসপোজ করে, সেটা হচ্ছে গর্ভাবস্থায়। আমরা যখন জানি যখন গর্ভাবস্থা হয় তখন যে ইউটেরাস যখন বড় হতে থাকে তখন এটা চাপ দেয় মলদার, মানে যে উপরে যে অংশ সিগময়েড করলে, সেটাও দেখা যায় যে এটাকে প্রিডিসপোজ করে। অনেক ধন্যবাদ। আমরা কিন্তু প্রিয় দর্শক জেনে গেলাম যে কি কি কারণে পাইলস হতে পারে। এখানে কিন্তু অর্থাৎ যে ফ্যাক্টর গুলো, যে একটি অ্যাকওয়ার্ড অর্থাৎ আপনার নিজে কিছু বদভ্যাসের কারণে কিন্তু পাইলসটা হয়ে যেতে পারে, এবং এটি
কিন্তু হঠাৎ করেই হবে না, এটি কিন্তু একটা দীর্ঘস্থায়ী একটি প্রক্রিয়া। সো দ্যাট আপনার শুরু থেকেই যদি আপনি একজন চিকিৎসকের শরণাপন্ন হন, একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করেন, তাহলে কিন্তু আপনি পাইলসে আক্রান্ত হবেন না। এবং এই পাইলস নিয়ে যে আসলে ভুল ভাবনাগুলো রয়েছে, অনেকে অর্শ বলছে, গেজ বলছে, বিভিন্ন ধরনের মানে চটকদার বিজ্ঞাপন দিয়ে কিন্তু আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তো সেই বিভ্রান্তে পা না দিয়ে আপনাকে সঠিক চিকিৎসা গ্রহণ করতে হবে, এবং সঠিক সার্জনের কাছ থেকে, যিনি এই বিষয়ে বিশেষজ্ঞ, কলোরেক্টাল সার্জন, পায়ুপথ বিশেষজ্ঞ, তাদের পরামর্শই কিন্তু আপনাদেরকে গ্রহণ করতে হবে, অথবা একজন স্পেশালিস্ট সার্জনের কাছ থেকে কিন্তু আপনাকে এই পরামর্শ গ্রহণ করতে হবে। আমরা একটু জানতে চাই স্যারের কাছ থেকে, স্যার, আমরা যদি মেল ফিমেল একটু ভাগ করে ফেলি, এবং আমরা যদি এজটাকে একটু কনসিডারেশন নেই, যে কোন বয়সে সাধারণত পাইলস হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এবং মেল ফিমেল যদি আমরা একটু ডিমার্কেশন করি যে কাদের বেশি হয়ে থাকে, মেল না ফিমেল? অ্যাকচুয়ালি বয়স ভিত্তিক যদি আমরা বলি, তাহলে আসলে এটা মেল ফিমেল ইকুয়াল ইস্যু। হ্যাঁ, মেল এবং ফিমেল উভয়ের এটা সমানভাবে এটা হতে পারে। এবং আমি আগেই বলেছি, যেহেতু আমরা বলি যে বয়সের কারণে, ডিজেনারেশনের কারণে লিগামেন্টাম ল্যাক্সিটি ডেভেলপ করে, সাধারণত এটা মিডল এজ এবং তার পর থেকে হয়। আমাদের দেশে আসলে তেমন কোনো স্ট্যাটিস্টিক্স নেই এখন পর্যন্ত সিগনিফিকেন্ট, তবে আমরা মনে করি যে অলমোস্ট 4% পিপল আর সাফারিং ফ্রম দিস হেমোরয়েডাল ডিজিজ অথবা পাইলস। আচ্ছা, এখন আমি একটু বলি যে আমরা রোগীরা প্রায় জানতে চায় যে আমি কিভাবে বুঝবো যে আমার হেমোরয়েড হয়েছে কিনা। তার মানে আমরা যেটা বলি যে সিমটম বা কি কি লক্ষণ নিয়ে রোগীরা আমাদের আসলে প্রেজেন্ট করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, যে আসলে যেসব লক্ষণ নিয়ে রোগীরা আমাদের কাছে প্রেজেন্ট করে, তার প্রধানত লক্ষণ হচ্ছে রক্তপাত। এবং এই রক্তপাতটার ক্যাটাগরি হচ্ছে মলদ্বারের পরে রক্তপাত হবে, এবং এটা একদম ফ্রেশ, টাটকা রক্ত, কারো রক্ত না, একদম টাটকা রক্ত মল ত্যাগের পরে যদি কেউ পাস করে, তাহলে আমরা ধরে নিই যে এটা আসলে হেমোরয়েডেরই সমস্যা। এবং এই ধরনের রোগীরা সাধারণত ওই কনস্টিপেটেড হয়, এবং দেখা যায় যে তাদের কনস্টিপেশন থাকে, এবং পরবর্তীতে এই ধরনের সিমটম ডেভেলপ করে। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি যে হেমোরয়েড ইনিশিয়াল স্টেজে একেবারেই পেইনফুল না, পেশেন্টের আর ধরার কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না, শুধু মলত্যাগের পর রক্ত যাবে এবং সারাদিন সে ভালো থাকবে, পরের দিন আবার যখন মলত্যাগ করবে তখন তার। তো এটা আমরা ডায়াগনোসিস করি সাধারণত খুবই সোজা, এটা ডায়াগনোসিস করা। আমরা রোগীর ইতিহাসটাকে খুব ভালো মতো পর্যালোচনা করি। আমরা চেম্বারে বা আউটডোরে পেশেন্টকে আমরা হাতে গ্লাভস পরে মলদ্বারে আঙ্গুল প্রবেশ করি, আমরা মলদ্বারের ভিতরটা এক্সামিন করি, এবং আমাদের ছোট্ট একটি যন্ত্র আছে যেটাকে বলা হয় প্রক্টোস্কোপ, সেটার মাধ্যমে দেখে আমরা এই জিনিসটাকে ডায়াগনোসিস করতে পারি। আচ্ছা, এখানে একটু বলে রাখি যে এই যে ফোলা, যেটা আমি বললাম যে স্ফীত হয়ে যায় যে স্প্রিংটা, এটাকে আমরা আসলে কতগুলো ক্যাটাগরিতে ভাগ করি চিকিৎসার সাথে। এটাকে বলি আমরা যে প্রথমত হলো বাইরের দিককার হেমোরয়েডকে বলি আমরা এক্সটার্নাল হেমোরয়েড, এবং ভিতরের দিককার হেমোরয়েডকে আমরা ইন্টারনাল হেমোরয়েড। ইয়েস। ওয়ান, গ্রেড 2, গ্রেড 3 এবং গ্রেড 4, এটা আমাদের চিকিৎসার সাথে। গ্রেড 1 হচ্ছে যে সমস্ত পেশেন্টদের শুধুমাত্র মলত্যাগের পর রক্তপাত হয়, তাদেরকে বলি আমরা গ্রেড 1। আর গ্রেড 2 হচ্ছে যে মলত্যাগ রক্তপাতের সাথে একটা মাংসপিণ্ড মলদ্বার দিয়ে বেরিয়ে আসবে, এবং এটা পায়খানা করার পরে, মলত্যাগের পরে এটা অটোমেটিক্যালি ভিতরে চলে যাবে, এটাকে বলি আমরা গ্রেড 2। এবং গ্রেড 3 হচ্ছে যে মলত্যাগের রক্তপাতের সাথে একটা মাংসপিণ্ড মলত্যাগের সময় বেরিয়ে আসবে, এবং পেশেন্ট সেটাকে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ভিতরে ঢুকিয়ে দিতে হবে, এটাকে বলে স্টেজ 3 বা গ্রেড 3। আর গ্রেড 4 হচ্ছে যে পার্মানেন্ট, মানে এমন ভাবে মলত্যাগের পরে জিনিসটা বেরিয়ে যাবে, ডিফিকাল্ট, এটা আর পার্মানেন্ট ভিতরে ঢুকানো প্রবলেম হয়ে যায়। তাহলে চিকিৎসার ক্ষেত্রে আমরা সাধারণত এই 4টা ক্যাটাগরিতে পেশেন্টকে ভাগ করে থাকি, এবং এই চিকিৎসার পদ্ধতি এবং সবকিছু আলাদা, স্টেজ 1, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 এবং গ্রেড 4 এর জন্য ডিফারেন্ট। স্যার, এই জায়গাতে যেহেতু আমরা গ্রেডের বিষয়টি জেনে গেলাম, গ্রেড 1 থেকে গ্রেড 4 এই যে ট্রান্সফরমেশনটা হয়ে গেল, এখানে আসলে নেগলিজেন্সিটা কি কারণে হচ্ছে? অর্থাৎ গ্রেড 1 থেকে গ্রেড 4টাকে প্রিভেন্ট করার জন্য কোনো রাস্তা আছে? হ্যাঁ, অবশ্যই আছে। এটা আসলে আমি আগে বলেছি, এটা একটা প্রোগ্রেসিভ ডিজিজ। তার মানে হচ্ছে যে এটা আস্তে আস্তে বাড়তেই থাকবে। যদি আমার লিগামেন্ট লেক্সিটি হয়ে যায়, ওখানে ভাস্কুলার হাইপারটেনশন হয়, তাহলে এটা আসলে আস্তে আস্তে বাড়তেই থাকবে। তাহলে ওই যে প্রিডিসপোজিং যে ফ্যাক্টর গুলো, সেগুলা হচ্ছে আমাদেরকে প্রিভেন্ট করতে হবে। তাহলে আমরা বলি যে এটা হেমোরয়েড চিকিৎসার বা প্রিভেনশনের প্রথম জিনিস হচ্ছে খাবার মডিফিকেশন, দ্যাট ইজ ফুড স্টাইল চেঞ্জ। আমরা যেটা বলি যে আঁশযুক্ত খাবার, যেগুলো রেসিডুয়াল থাকে, যেগুলো আমাদের মলটাকে নরম রাখতে সাহায্য করে, সেই জাতীয় খাবার খেতে হবে, এবং যেসব খাবার আমাদের মলকে শক্ত করতে সাহায্য করে সেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমাদের মলটাকে নরম রাখার জন্য পানি ইজ একটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো দেখা যায় যে যারা পানি কম খায় তারা কনস্টিপেশন হয়, কারণ আমরা বলি মলটাকে হাইড্রেশন বা এটাকে নরম রাখার জন্য প্রচুর পরিমাণে পানির দরকার হয়। যেমন আমরা বলি যে
একটা সুস্থ লোকের নর্মালি 8 থেকে 10 গ্লাস পানি খাওয়া উচিত, ভেরি ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আর তারপরে হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। আমরা আগেই বলেছি যে যারা সিডেন্টারি কাজ করেন তারা এটা সিডেন্টারি কাজ অনেকক্ষণ একসাথে কাজ না বসে, যেমন যারা ব্যাংকে আছেন বা যারা এই অফিসিয়াল জব করেন, কম্পিউটার জব করেন, অনেক একটানা অনেকক্ষণ না বসে কিছুক্ষণ পর একটু হেঁটে টেটে এসে আবার বসেন, তাহলে মোটামুটি ভাবে এটা হয়, এই লাইফস্টাইল মডিফিকেশন বলি। আচ্ছা, হালকা এক্সারসাইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের মানে কোলন বা গাটের মর্টালিটি মেনটেন করার জন্য আমাদের হালকা এক্সারসাইজ, আমি প্রতি সুস্থ মানুষের মানে মিনিমাম হাফ এন আওয়ার এক্সারসাইজ করা উচিত। আমাদের খেয়াল রাখতে হবে শরীর যেন ওবেসিটি যেন মেদ না জমে যায়। এই ওবেসিটির কারণে অনেক সময় দেখা যায় যে এই সমস্ত অ্যাটাক গুলা প্রিডিসপোজ করে। আরো একটা ইম্পর্টেন্ট আছে আমাদের, আমি একটু আলোচনা করি এখানে, সেটা হচ্ছে যে আমাদের দেশের রোগীরা আমরা দেখা যায় যে অনেকেই মানে অপ্রয়োজনীয় ড্রাগস খায়, বিনা প্রয়োজনে আমরা অনেক ওষুধ খাচ্ছি। এর মধ্যে অনেক ধরনের ওষুধ আছে যেগুলো আমাদের কনস্টিপেশন করে। এর মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আয়রন ট্যাবলেট যদি কেউ খেতে থাকে বিনা প্রয়োজনে, প্রয়োজন হলে তো আমরা অবশ্যই খাবো, তো দেখা যায় যে আয়রন ট্যাবলেট আমাদের কনস্টিপেশন। আরেকটা নটোরিয়াস ড্রাগ হচ্ছে আমরা বলি যে সিডেটিভ বা ট্রাঙ্কুলাইজার অথবা আমরা হিপনোটিক ড্রাগস বলি। সাধারণত ওই যে মানসিক অবসাদ, মানসিক দুর্বলতা বা মানসিক অশান্তি অবসাদের জন্য কিছু ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ আছে। এই ড্রাগস গুলো নটোরিয়াস ফর কনস্টিপেশন। এগুলো খেলে অবশ্যই পেশেন্টের কনস্টিপেশন হবে। অনেক সময় পেশেন্টরা বুঝে না বুঝে এগুলো ব্যবহার করে, বা আমরা অনেক সময় দেখি যে 3 মাস 4 মাস 6 মাস 1 বছর থেকে এই সমস্ত ড্রাগ খাচ্ছে। সো এগুলো অবশ্যই মানে রোগীদেরকে পরিহার করা উচিত। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আসলে এই আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই হয়তো আমরা জানি না যে কি কারণে পায়েস হচ্ছে, এবং এটি যে আমাদের বিভিন্ন ওষুধের অপব্যবহার, না জেনে না বুঝে বিভিন্ন ধরনের অ্যান্টিডিপ্রেসেন্টস আর যেমনটি বলছেন বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছি যে আমার প্রয়োজন নেই, অথচ আমি দিনের পর দিন মাসের পর মাস আয়রন খাচ্ছি, ওদিক দিয়ে কনস্টিপেশন হয়ে একটা পর্যায়ে পায়েস হয়ে গেল, অর্থাৎ একটা ছাড়াতে যে আরেকটা কিন্তু আক্রান্ত হয়ে যাচ্ছি। অতএব এই ধূম্রজালের মধ্য থেকে আমাদের বের হয়ে আসতে হবে, আর এজন্য কিন্তু আপনাকে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। অনেক ধন্যবাদ স্যার কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে প্রদান করার জন্য। আমরা এই পর্যায়ে একটু কয়েকজন দর্শকের প্রশ্নের উত্তর নিতে চাই, কারণ আমাদের প্রশ্নের পাহাড় জমে গিয়েছে। অনেক দর্শক যুক্ত আছেন আমাদের সাথে। আমরা যুক্ত আছেন তাপস সাহা গোপালগঞ্জ থেকে, অনুপ সাহা যুক্ত আছেন খুলনা থেকে, নারায়ণ বণিক যুক্ত হয়েছেন, তিনি লিখেছেন স্যার পায়েস হলে কি ক্যান্সার হয়, অর্থাৎ পায়েস থেকে কি ক্যান্সার হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। এটি কিন্তু একটি ভয়ের ভীতির ব্যাপার স্যার, এই জায়গাটা এটা আসলে আমাদের রোগীরা অনেক সময় জিজ্ঞেস করে যে এটাতে ক্যান্সার হতে পারে কিনা। এটা মানে ইম্পর্টেন্ট ইনফরমেশন যে পাইলস থেকে আসলে ক্যান্সার হওয়ার কোনো ধরনের সম্ভাবনা নাই। তবে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে অনেক সময় ক্যান্সার পাইলস হিসেবে প্রেজেন্ট করতে পারে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার। সেই জন্য আমরা বয়স্ক রোগীদের ক্ষেত্রে যখনই আমাদের কাছে আসে তখন আমরা অত্যন্ত সাবধানের সাথে রোগীকে পরীক্ষা করে আরো ইনভেস্টিগেশন শিওর হই যে রোগীর ক্যান্সার নেই। কারণ ক্যান্সার পাইপথের ক্যান্সার অনেক সময় পাইলসের মতো সিমটম নিয়ে প্রেজেন্ট করতে পারে। তবে দর্শকের প্রশ্নের উত্তরে আমি বলি পাইলস থেকে ক্যান্সার হওয়ার আপনার কোনো সুযোগ নেই বা কোনো সম্ভাবনা নেই, কারণ পাইলস হচ্ছে এক জাতীয় রোগ আর ক্যান্সার হচ্ছে আরেক জাতীয় রোগ, দুটো ভিন্ন ধরনের। ভয় পাবেন না, আমার মনে হয় যে আপনার কনফিউশন থাকলে একজন সার্জনের পরামর্শ গ্রহণ করুন, এবং তিনি নিশ্চয়ই ক্লিনিক্যাল এক্সামিনেশন করে আপনাকে কনফার্ম করতে পারবেন আপনার সমস্যাটি আসলে কি। আরো একজন দর্শক যুক্ত হয়েছেন, তিনি লিখেছেন আমার মেয়ের বয়স 9 বছর, তিনি তার মেয়ের সম্পর্কে একটি পরামর্শ চাচ্ছেন। পায়খানার দরজার উপর মাংসের মতো পায়খানা করতে কষ্ট হয়, তো এটি কি কোনো পাইলস কিনা। স্যার আবারও বলছি, তার মেয়ের বয়স 9 বছর, তার পায়খানার দরজার উপর মাংসের মতো, অর্থাৎ এক টুকরো মাংসের মতন তিনি খেয়াল করছেন এবং তার মল ত্যাগ করতে কষ্ট হচ্ছে, কি করণীয় এবং কি হতে পারে বলে আপনি মনে করছেন স্যার? আচ্ছা, ধন্যবাদ। এই পেশেন্টের বয়স যেহেতু 9 বছর, আমি আগেই বলেছি যে আসলে অল্প বয়স মানে এই এজে সাধারণত হেমোরয়েড বা পাইলস হওয়ার কথা হয় না আসলে। আচ্ছা, এই মেয়ের মানে সমস্যা শুনে যেটা বোঝা যাচ্ছে যে মল থেকে সময় কষ্ট হয়, ব্যথা হয় এবং একটু ফোলার মতো আছে, এটা আসলে সিমটম অফ অ্যানাল ফিশার। সম্ভবত এই পেশেন্টের ক্রনিক অ্যানাল ফিশার আর বাইরের যে মাংসপিণ্ড ওটাকে আমরা স্কিন ট্যাগ বলি বা সেন্টিনেল স্পাইস। তো অ্যাডভাইস হচ্ছে ডাক্তার দেখালে, হ্যাঁ, তাহলে একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখালে একটু পরীক্ষা করলে আপনাকে বুঝতে পারবে বা দেখলে পরে বুঝতে পারবে যে আসলে সমস্যা এটা পাইলস নয়। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, ভয় পাবেন না, আপনি একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন, নিশ্চয়ই আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে। সুমনা খাতুন তিনি একটি প্রশ্ন করেছেন। সুমনা খাতুন, আপনি আপনার বয়সটি কিন্তু উল্লেখ করেননি। তিনি লিখেছেন স্যার আমার পায়পথে ফোলা, এটা কি পাইলস? পায়পথের জায়গাটি একটু ফুলে গেছে সমানা, তো এটি কি পাইলস কিনা সে কনফিউজড।
স্যার একটা আপনার কি ব্যাখ্যা থাকবে তার জন্য? এটা একটা আসলে ওনার বয়স কত সেটা আমাদের জানতে হবে, এবং এর সাথে অ্যাসোসিয়েটেড আর কোনো সিমটম আছে কিনা সেটা জানতে হবে। অনেক সময় এরকম হয়, আমরা এগুলোকে সিম্পল স্কিন ট্যাগ বলি, যে পায়ের পথে একটু মাংসপিণ্ড ফোলা থাকে। আপনার খেয়াল করে দেখবেন পায়ের পথে কিন্তু সমান না, এটা আসলে মানে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এইভাবে করুগেটেড ওয়েতে, কোথাও উঁচু কোথাও নিচু এরকম আছে। তো অনেক সময় স্কিন ট্যাগ বলি আমরা, যে একটা মাংসপিণ্ড একটু বেড়ে যাচ্ছে, কিন্তু এটা কোনো সমস্যা করছে না, যদি কোনো রক্তপাত না হয়, যদি কোনো ব্যথা না হয়, যদি কনস্টিপেশন না থাকে, তাহলে আসলে এটাকে আমরা বলি যে মানে ওয়েট এন্ড সি। আপনি ওয়েট করেন, দেখেন যে কি হয়। যদি সমস্যা ক্রিয়েট হয় তখন আপনি আপনার নিকটস্থ সার্জন বা ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। অনেক অনেক ধন্যবাদ সুমনা, আপনি ভয় পাবেন না। আপনি একজন নিকটস্থ সার্জনকে দেখান, এবং আপনি যদি সিলেট অঞ্চলের দিকে থাকেন স্যারকেও দেখাতে পারেন, কোনো সমস্যা নেই। রিয়াজুর রহমান, আমরা প্রশ্নগুলো একটু ডিসপ্লেতে দেখতে চাই, প্রডিউসারের দৃষ্টি আকর্ষণ করছি। তিনি একটি প্রশ্ন লিখেছেন যে পায়ের পথে যদি ফোলা হয়, ফুলে যায়, সেটা পাইলসের লক্ষণ কিনা। অর্থাৎ তিনি ওই সুমনার সাথে প্রশ্ন রেখে সম্পূর্ণ প্রশ্ন করেছেন যে ফোলা যদি থাকে সেটি পাইলস হবে কিনা, পাইলসের আমরা আগে লক্ষণ কিনা। আসলে পাইলস যেটা আমরা বলেছি, হেমোরয়েডের প্রধান লক্ষণ হচ্ছে রক্তপাত। তো রক্তপাত ছাড়া যদি ফোলা থাকে তাহলে সেটা আসলে পাইলস না, সেটা অন্য কিছু হওয়ার সম্ভাবনা বেশি। অনেক অনেক ধন্যবাদ। যদি স্যার পায়খানার রাস্তায় চুলকায়, একজন দর্শক, আমার মনে হয় রিয়াজুর রহমান আরো একটি সম্পর্ক প্রশ্ন করেছে যে পায়খানার রাস্তায় চুলকায়, তার বয়স হচ্ছে 34, এটির করণীয়টা কি? পাইলস হলে কি স্যার কখনো চুলকায় কিনা, আর যদি না চুলকায় তাহলে এটি কোন রোগ? আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা, আমরা যদি বলি পাইলসের ক্ষেত্রে, আমরা আগেই বলেছি প্রধান লক্ষণ হচ্ছে রক্তপাত, কনস্টিপেশন, এবং এটা হচ্ছে পাইলসের প্রধান লক্ষণ। এবং এর সাথে আর অন্যান্য কিছু থাকতে পারে, সামান্য চুলকানি থাকতে পারে, কারণ ওই পাইলস হলে পরে ওখানে দেখা যায় কিছু গ্ল্যান্ডস থাকে, সেই গ্ল্যান্ডস থেকে কিছু সিক্রেশন হয়, সেই কারণে চুলকানি হতে পারে। তবে যদি রক্তপাত না থাকে, শুধু চুলকানি হয়, তাহলে সেটা আবার অন্য জিনিস। আমরা পাইপথে চুলকানি, আমি আগেই বলেছি, এটাকে আমরা আমাদের মেডিকেল ভাষায় ক্লোরাইটাস অ্যানি বলি আমরা। চুলকানি একটা বিশদ, মানে একটা ভাস্ট ব্যাপার, এটা অনেক কারণে পাইপথে চুলকাতে পারে। একটা অন্যতম কারণ হচ্ছে ল্যাক অফ হাইজিন। আমরা যদি মলত্যাগের পরে আমাদের হাইজিন মেনটেন না করি, যদি কোনো ফিকাল ম্যাটার বা মানে মল যদি ওখানে একটু আটকে থাকে বা লেগে থাকে, সেই মলটা ওখানকে ইরিটেট করে, এবং মলের মধ্যে আমরা জানি যে অসংখ্য ব্যাকটেরিয়া থাকে, সেই ব্যাকটেরিয়া গুলো এখানে প্রলিফারেশন হলে ব্যাকটেরিয়া থেকে এক ধরনের টক্সিন লিবারেট হয়, সেগুলো আমাদের স্কিনকে ইরিটেট করে। আর এছাড়াও আমাদের যদি কোনো স্কিন ডিজিজ থাকে কারো, বা ফাঙ্গাল ইনফেকশন থাকে, প্রধানত এই তিনটা কারণেই দেখা যায়, যদি ল্যাক অফ হাইজিন এবং ফাঙ্গাল ইনফেকশন এবং স্কিন ডিজিজ, এক্সিমা বা লিচেন প্লাস বা এই জাতীয় স্কিনের কিছু ডিজিজ যদি সিস্টেমিক থাকে, সেই ক্ষেত্রে পাইপথে চুলকানি হওয়ার সম্ভাবনা আছে। আবার অনেক ক্ষেত্রে আমরা দেখি যে কৃমির জন্য পাইপথে চুলকানি হয়। তাহলে আমরা সাধারণত এই চুলকানি নিয়ে যদি আমরা আসি, তাহলে আমরা এটা কজটা বের করার চেষ্টা করি, যে কি কারণে তার এখানে চুলকানি হচ্ছে, তখন সেই অ্যাকর্ডিং টু দ্য কজ আমরা সেই চিকিৎসা করি। প্রিয় দর্শক, আমরা আজকে আলোচনা করছি পাইলসের বিভিন্ন কারণ, চিকিৎসা, প্রতিকার বিষয়ে। প্রাসঙ্গিক ক্রমে চলে এসছে চুলকানির বিষয়টি, এটি অন্য একটি চ্যাপ্টার, আমরা নিশ্চয়ই এটি নিয়ে বিশদ আলোচনা করব, আমাদের সাথেই থাকবেন। আমরা এই পর্যায়ে কাকনের একটি প্রশ্ন স্যারকে জানাতে চাচ্ছি। কাকন, তার বয়স হচ্ছে 43। তিনি লিখেছেন যে আমার পায়খানার রাস্তার বাইরে মাংস প্রায় লম্বা হয়ে আধা ইঞ্চি হয়েছে, মানে আধা ইঞ্চি মতন তার মলদার থেকে বের হয়ে আসছে। কোনো রক্ত বের হচ্ছে না, কোষ্ঠকাঠিন্য তার নেই, কোনো সমস্যাও হয় না, কিন্তু এই আধা ইঞ্চি মাংস নিয়ে তিনি যন্ত্রণায় আছে। কি করতে পারে কাকুন? কি পরামর্শ থাকবে স্যার কাকুনের জন্য আপনার? আচ্ছা, ঠিক আছে। উনি যে সমস্যার কথা বললেন, না, ওনার যেহেতু রক্তপাত নাই, ব্যথাও নাই, ব্যথার কথা উনি অবশ্য বলেন, কোষ্ঠকাঠিন্য নেই। তো আমরা অ্যাকচুয়ালি বলি যে আমাদের চিকিৎসা বিজ্ঞানে সব জায়গায় নো সিমটম নো ট্রিটমেন্ট। আমাদের যদি কোনো সিমটম না করে, তাহলে আমরা আসলে সাধারণত একটিভ কোনো ট্রিটমেন্ট যাই না। তবে ওনার কি কারণে মাংসপিণ্ড বেরিয়েছে সেটা পরীক্ষা করে দেখা উচিত। তো এটা এমন হতে পারে যে ওনার একটা ক্রনিক ফিশার আছে, সেই ফিশারের একদম লাস্ট এন্ডে যে মাংসটা বেরিয়ে যায়, এটা সেন্টিনেল পাইলস অথবা আমরা স্কিন টাইপ বলি। যেহেতু কোনো সমস্যা করছে না, তাহলে ওনাকে যে অ্যাডভাইস হচ্ছে, উনি যে স্বাস্থ্যবিধি যেগুলো আমরা বলবো, সেগুলো যদি উনি মেনে চলে, লাইফস্টাইল মডিফিকেশন যদি উনি করেন, এবং উনি মানে এটা মানে মানে খুব মানে সতর্কতার সাথে এটা অবজার্ভ করতে পারেন, যেটা কোন দিকে যাচ্ছে, রক্তপাত হচ্ছে কিনা ভবিষ্যতে, বা পেইন হবে কিনা ভবিষ্যতে, বা ওনার কোনো সমস্যা করবে কিনা, সেটার উপর আসলে ওনার ট্রিটমেন্ট ডিপেন্ড। কিন্তু স্যার আধা ইঞ্চি মাংস মলদারে ঝুলে থাকা, এটা তো এমব্রাসিং একটি সিচুয়েশন। সেক্ষেত্রে এটি রিমুভ করা কি উচিত কিনা, বা অবশ্যই এটা রিমুভ করা যায়, এটা সার্জারির মাধ্যমে আমরা রিমুভ করে ফেলতে পারি। আমি সেটাই বললাম, যে এটা একটা সমস্যা ক্রিয়েট করে, তাহলে অবশ্যই এটা আমরা। মনে হয় কাকুন, আপনি এরকম মাংস ঝুলা আপনার মলদারে, আপনি এইভাবে না থেকে একজন
সার্জনের পরামর্শ গ্রহণ করে আপনার সমস্যার কারণটা সমাধান দেখতে হবে যে কি কারণে হয়েছে। আপনি সময় নষ্ট না করে আমার মনে হয় যে স্যারের পরামর্শ গ্রহণ করুন। অনেক অনেক ধন্যবাদ আমাদের দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তুলেছে। আমরা ছোট্ট একটি বিরতিতে যাব স্যার, আমাদের বিরতির সময় হলো। আমরা বিরতির পর আবার আলোচনায় ফিরে আসবো। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন রাজ টিভির। আমরা ফিরছি কিছুক্ষণ পরে। মানসিক রোগ মানেই কিন্তু পাগল নয়, এবং কাউকে এ ধরনের আখ্যায়িত করা একটা সামাজিক অপরাধ। আমাদের সমাজে এ ধরনের কিছু ভ্রান্ত ধারণা মানসিক রোগ হিসেবে প্রচলিত আছে। 2.2 কোটি মানুষ মানসিক রোগে ভুগছে। প্রায় 92% থেকে 94% মানুষ মানসিক রোগীদের একটা অংশ কোনোক্রমেই সাইকিয়াট্রিস্ট কিংবা মানসিক রোগ বিশেষজ্ঞ শরণাপন্ন হচ্ছে না। আসুন মানসিক স্বাস্থ্য বিষয়ে জানার চেষ্টা করি, মানসিক রোগ নিয়ে আরও অধিক সচেতন হই এবং সুন্দর ও স্বাভাবিক জীবন গড়ে তুলি। দেশ বরেণ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার MS কবির জুয়েলের সরাসরি অংশগ্রহণে রাজ টিভির মানসিক স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন মন ঘর। মানসিক রোগ নিয়ে আপনার যে কোনো সমস্যার সমাধান জানতে চোখ রাখুন রাজ টিভিতে প্রতি সোমবার রাত 10টায়। সায়েন্টিফিক পার্টনার হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। একা হয়ে গেলে বাবা, নিজের দিকে খেয়াল রেখো। তুমি নিজের দিকে খেয়াল রেখো, মেয়েটাও বিদেশ চলে গেল। আঙ্কেল, নিজের দিকে খেয়াল রাখবেন। হ্যালো, ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল। থাকুন নির্ভয়, আছে হৃদরোগের বিশ্বমানের চিকিৎসা সেবা। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল। কাঁদছিস কেন পাগলি? আমি তো ভালো হয়ে গেছি। কাঁদবো না, তুমি একা একটা মানুষ। একা কোথায়? ইউনিভার্সাল কার্ডিয়াক হাসপাতাল আছে আমার পাশে, ওরা আমার হৃদয়ের বন্ধু। যখন আপনার পাশে ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, তখন আপনি আর একা নন। বিশ্বমানের চিকিৎসা সেবায় পূর্ব রামপুরাতে গড়ে উঠেছে বেটার লাইফ হসপিটাল। 24 ঘন্টা ICU, অ্যাম্বুলেন্স সার্ভিস, অভিজ্ঞ ডাক্তার ও গাইনি বিভাগ, 160 স্লাইস সিটি স্ক্যান, শব্দবিহীন MRI, ঢাকার বৃহত্তম ফিজিওথেরাপি সেন্টার, আধুনিক ডায়ালাইসিস সেন্টার ও 6টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার সহ আছে ইউরোপিয়ান মেশিনে চিকিৎসা সেবা। বেটার লাইফ হসপিটাল লিমিটেড, 1 পূর্ব রামপুরা, DIT রোড, ঢাকা। দর্শক, স্বাগত একবার রাজ টিভি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডেফলন এক্সপার্ট টক এর আজকের আয়োজনে পায়ুপথের পাইলস কারণ এবং চিকিৎসা প্রতিকার নিয়ে আমরা আলোচনা করছি, এবং এই আলোচনায় গেস্ট এক্সপার্ট হিসেবে যুক্ত আছেন অধ্যাপক ডক্টর AKM দাউদ, MBBS, FCPS, FRCS from Erin, FRCS from Glasgow, FRCS from England, বিভাগীয় প্রধান সার্জারি বিভাগ, ভাইস প্রিন্সিপাল, জালালাবাদ রাকিব রাবিয়া মেডিকেল কলেজ। স্যার, বিরতির পর আবারও আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা বিরতির আগে দর্শকদের প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম, সেই সাথে আলোচনা করছিলাম পাইলসের কিছু ম্যানেজমেন্ট বিষয়। আমরা একটু জানতে চাই যে স্যার, পাইলসের যে চিকিৎসা প্রোটোকল যদি আমরা একটু এই পর্যায়ে আলোচনা করি, সেক্ষেত্রে ম্যানেজমেন্ট প্রোটোকলটা কি কি রয়েছে? কনজারভেটিভ ট্রিটমেন্ট কখন দিব, কখন আমরা সার্জিক্যাল ট্রিটমেন্ট প্রদান? ওকে, ধন্যবাদ। আসলে এটা আজকের আলোচনার মূল বিষয়বস্তু। আমার মনে হয় দর্শকরা এটাই বেশি আগ্রহের সাথে শুনবেন। যে আচ্ছা, প্রথম জিনিস হচ্ছে আমাদের চিকিৎসা বিজ্ঞানে যে কোনো জিনিস আমরা চিকিৎসা করার আগে আমাদেরকে প্রথমে ডায়াগনোসিসটা কনফার্ম করতে হবে। এটা হলো ইম্পর্টেন্ট ব্যাপার, যে আমার রোগটা আসলে কি। আমি আগেই বলেছি যে পাইপথের অনেক ধরনের রোগ আছে, যেগুলোকে সাধারণত কমন এটাকে আমরা পাইলস বলে মনে করে থাকি। সাধারণত গ্রাম্য ডাক্তার বা জেলা উপজেলার পর্যায়ে বিভিন্ন ধরনের ভিলেজ ডক্টর যে কোনো রোগকেই ওরা পাইলস মনে করে ওরা চিকিৎসা করে। তো আসলে সেটা ঠিক না। তা আমাদেরকে মূলত প্রথমে আমাদেরকে ডায়াগনোস করতে হবে যে আমার আসলে রোগটা পাইলস। আচ্ছা, পাইলস হওয়ার পরে আমরা আগেই বলেছি যে আমরা 4টা ক্যাটাগরিতে ভাগ করি, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 এন্ড গ্রেড 4। আচ্ছা, এখন চিকিৎসা পদ্ধতি কতগুলো কমন ট্রিটমেন্ট পলিসি আছে আমাদের। একটা হচ্ছে
আমরা আগে বলেছি ডায়েটারি মডিফিকেশন, এটা আমি আলোচনা করছি। আবারও বলছি যে সমস্ত খাবার, যে সমস্ত ড্রাগস আমাদের কনস্টিপেশন করে, কোষ্ঠকাঠিন্য করে, আমরা সেগুলো থেকে বিরত থাকবো। আমরা পানি বেশি করে খাবো, জাঙ্ক ফুড আমরা সাধারণত অ্যাভয়েড করবো, সিডেন্টারি লাইফ আমরা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবো, হালকা ব্যায়াম করার চেষ্টা করবো প্রতিদিন সকালবেলা। আচ্ছা, এছাড়া হচ্ছে আমরা যেটাকে বলি যে ওষুধের মাধ্যমে চিকিৎসা। আচ্ছা, হেমোরয়েডের ক্ষেত্রে আমরা কিছুদিন আগ পর্যন্ত আমাদের আসলে কোনো ধরনের কোনো মেডিসিনই ছিল না। এখন আমরা রিসেন্টলি মার্কেটে একটা মেডিসিন এসেছে, সেই মেডিসিন নাম হচ্ছে ফ্লেভোনয়েড ডেরিভেটিভস। এরা এক ধরনের বিশেষ ড্রাগস যারা হেমোরয়েডের উপরে পাইলসের যে কুশন আমি যে বলেছি সেই কুশনের উপর কাজ করে, এবং এরা ওই সেখান থেকে রক্ত চলাচলটা বাড়িয়ে দেয়, সেখানে লিমফেটিক্স যে আছে সেগুলোর ড্রেনেজটা বাড়িয়ে দেয়, সেখানে যে পেরিভাস্কুলার যে ইডিমা বা ইনফ্লামেশন থাকে সেটাকে কমিয়ে দেয়। এবং ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে যে এই ড্রাগসটা মোটামুটি ভাবে স্টেজ 1 এবং মানে গ্রেড 1 এবং গ্রেড 2 তে আমরা ভালোই রেজাল্ট পাচ্ছি এই ড্রাগটা ব্যবহার করে। আর এছাড়া আরেকটি ব্যাপার হচ্ছে যে আমরা কিছু অয়েনমেন্ট আছে যেগুলো স্থানীয়ভাবে লোকালি আমরা যারা ব্যবহার করি পাইপথের ব্যবহার করার জন্য। কিছু মার্কেটে অনেক ধরনের ড্রাগস আছে, এর মধ্যে স্টেরয়েড, লোকাল অ্যানেস্থেটিক্স, ফ্লেভোট্রপিক ড্রাগস, অ্যান্টিহিস্টামিন, সবগুলোর মিক্সচার বিভিন্ন কোম্পানি, বিভিন্ন ফার্মাসিউটিক্যাল বিভিন্ন ধরনের প্রিপারেশন আছে। তো সেইগুলা আমরা রোগীদেরকে ব্যবহার করার জন্য বলি। তবে এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে লং টার্ম এগুলোর ইউজকে আমরা সবসময় ডিসকারেজ করি। অনেক সময় দেখি যে অয়েনমেন্ট একটা মানে প্রেসক্রাইব করা হয়েছিল, সেটা দেখা গেলো মাসের পর মাস বা দিনের মানে ইয়ার্স টুগেদার এগুলো ব্যবহার করছে। কারণ এর মধ্যে যেহেতু লোকাল অ্যানেস্থেটিক্স থাকে বা অ্যান্টিহিস্টামিন থাকে, বিশেষ করে লোকাল অ্যানেস্থেটিক কারণে এটা ইটসেলফ মে কজ অ্যালার্জিক রিঅ্যাকশন। তখন দেখা যায় যে এটা একটা অ্যালার্জিক রিঅ্যাকশন হতে পারে। আচ্ছা, এখন স্টেজ 1 এবং 2 যদি আমরা আলোচনা করি, তাহলে এইটা আমরা সাধারণত নন অপারেটিভ মানে অপারেশন বিহীন যে চিকিৎসা, সেই চিকিৎসা আমরা করতে পারি। তার মানে প্রথম হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট, আমি যেটা বললাম যে ডায়েটারি মডিফিকেশন, লাইফস্টাইল মডিফিকেশন আর যে ড্রাগস। এবং মানে মলকে আমাদের নরম রাখতেই হবে। যদি খাবারের মাধ্যমে আমরা করতে না পারি, তাহলে এক ধরনের ড্রাগ আছে বাজারে যেটাকে আমরা ল্যাক্সেটিভ বলি বা এটা পার্গেটিভ বলা হয়, বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের আছে। তো কেউ এগুলা ওই আমরা অসমোটিক ডায়োটিক্স দিয়ে বলি, ল্যাক্সেটিভ বলি, স্টুলের ভলিউম বাড়িয়ে দেয়, কেউ মানে গাটের বা ইন্টেস্টাইনাল মর্টালিটি বাড়িয়ে দেয়। এটা ডিপেন্ড করে, আসলে এটা স্পেসিফিক কোনো ব্যাপার না। অনেক ধরনের প্রিপারেশন আছে, মানে কার বডিতে কোনটা কাজ করবে, কতটুকু কাজ করবে, এটা ডিপেন্ড করে আসলে তার পেশেন্টের কন্ডিশন এবং তার মানে ফিজিক্যাল স্টেটাস এবং এটার উপর। তো এইভাবে আমরা ইনিশিয়াল স্টেজে আমরা পেশেন্টকে এটা চিকিৎসা করি। আচ্ছা, আরেকটা চিকিৎসা পদ্ধতি আমাদের আছে, সেটা হচ্ছে নন অপারেটিভ চিকিৎসার মধ্যে আমরা অফিস প্রসিডিউর বলি বা এটা আউটডোর বেসিসে আমরা করে দেই। পেশেন্টকে ভর্তি হওয়া লাগে না, পেশেন্ট এই চিকিৎসাগুলো নেওয়ার পরে সে পেশেন্ট বাড়ি চলে যেতে পারে। এর মধ্যে দুইটা আমাদের দেশে ভেরি কমনলি আমরা করে থাকি, একটা হলো ইনজেকশন স্ক্লেরোথেরাপি, একটা হচ্ছে রাবার ব্যান্ডিং। ইনজেকশন স্ক্লেরোথেরাপি হচ্ছে এমন এক ধরনের চিকিৎসা, আমরা ইনজেকশনের মাধ্যমে ওই যে হেমোরয়েড বা অ্যানাল কুশনের গোড়া সাবমিউকাসে আমরা এক ধরনের ইনজেকশন দিয়ে দিই। এই ইনজেকশন গুলোকে বলি আমরা স্ক্লেরোজিং এজেন্ট। ওরা করে কি, ওখানে দে প্রডিউস সাম ফাইব্রোসিস। হেমোরয়েডের যে আর্টারি যেটা আছে, ওই আর্টারি এবং হেমোরয়েডের পেডিকেলের এগেইনস্টে ওরা ফাইব্রোসিস করে। পরবর্তীতে দেখা যায় যে হেমোরয়েড যেটা একটু স্ফীত হয়ে গেছে, এটা আস্তে আস্তে নর্মাল পজিশনে চলে আসে। তো এটার রেজাল্ট খুব বেশি কনভিন্সিং না, আবার কিছু কমপ্লিকেশন আছে, খুব এক্সপার্ট হ্যান্ডে দেওয়া উচিত। এটা একটা ধরনের একটা অপশন। আর সেকেন্ড অপশন আমি যেটা বললাম সেটা হচ্ছে যে রাবার ব্যান্ড। আমরা এক ধরনের আমাদের এক ধরনের মেশিন বা গান আছে, সেই গানের মধ্যে আমরা ছোট্ট যে মেয়েরা মাথায় যে রাবার ব্যান্ড দেয়, ছোট্ট একটা রাবার ব্যান্ড আছে, আমরা একটা মেশিনের সাহায্যে রাবার ব্যান্ড গানটা ফায়ার করলে আমরা হেমোরয়েডের ডিস্টালি ওটাকে আমরা বন্ধ করে ফেলতে পারি। এটা চিকিৎসাটা অনেকটা এরকম, আমরা গ্রাম দেশে আগে প্রচলিত আছে, বডিতে কোথাও আঁচিল বা কোনো কিছু থাকলে আমরা চুল দিয়ে বেঁধে দিই। তো চুল দিয়ে বেঁধে দিলে হয় কি, আস্তে আস্তে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় এবং এটা আস্তে আস্তে পড়ে যায়। এটা হলো রাবার ব্যান্ড লাইগেশন। এটা আমাদের দেশে আছে। আর এছাড়া হলো আমাদের, আর এগুলো যখন আমরা ফেল করে যাবে, যেমন স্টেজ 2 তে যদি এই মানে আমাদের দেখা যায় এই চিকিৎসাগুলো ফেল করে যায়, অথবা স্টেট ওয়েতে পেশেন্ট স্টেজ 3 এবং 4 আছে, তখন আমরা অপারেশনের মাধ্যমে এগুলাকে চিকিৎসা করি। তো পাইলসের অপারেশন অবশ্য বিভিন্ন পদ্ধতির অপারেশন আছে। আমি দর্শকদের সুবিধার্থে একটু বলি যে কি কি পদ্ধতিতে আমরা পাইলস অপারেশন করতে পারি। আচ্ছা, এর মধ্যে আমাদের প্রচলিত অপারেশন যেটা হেমোরয়েডেক্টমি বলি আমরা, বা দ্যাট ইজ যে অ্যানাল কুশন যেটা বড় হয়ে বাইরে স্ফীত হয়ে চলে আসছে, সেটাকে আমরা সার্জারির মাধ্যমে এটাকে আমরা রিমুভ করি। এটা হলো কনভেনশনাল হেমোরয়েডেক্টমি। কিন্তু এটার প্রবলেম হচ্ছে, এটা রিমুভ করতে গেলে মলদ্বারে বিশাল ক্ষতর সৃষ্টি হয়। বড় বড় হেমোরয়েড যদি থাকে তাহলে বিশাল ক্ষতর সৃষ্টি হয়, এবং এটা যদি এক্সপার্ট হ্যান্ডে না করা হয়ে থাকে তাহলে এখানে পরবর্তীতে এখানে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে, এবং এটা যখন শুকাবে তখন যে সমস্যাটা হয়, মলদ্বার ছোট হয়ে যাওয়ার সমস্যা থাকে। তো এটা খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। অপারেশনের পর যদি মলদ্বার ছোট হয়ে যায়, তাহলে পেশেন্টের জন্য একটা লাইফ লং মিজারিং অবস্থা সৃষ্টি হয়ে যায়। আচ্ছা, এছাড়া আমাদের আরেক এই সমস্ত এই
কনভেনশনাল অপারেশনের পাশাপাশি আমাদের কতগুলো মানে নিউ টেকনিক্যাল অপারেশন আজকাল বেরিয়ে গেছে, যেগুলো আমরা প্রায় করে থাকি। এর মধ্যে একটা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি। আমরা এক ধরনের ডিভাইস আছে, সেটা বলা হয় যে রেডিও ফ্রিকোয়েন্সি। আমরা জানি যে বিভিন্ন ক্যান্সার টেন্সার বিভিন্ন ইয়েতে রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়। তো এই রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে ইএনটি তো রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে টনসিলেক্টমিও করা হয়। তো সেরকম আমরা আমাদের কোলোপ্রক্টোলজিতে আমরা ইউজেস রেডিও ফ্রিকোয়েন্সি। রেডিও ফ্রিকোয়েন্সি এক ধরনের এনার্জি ডিভাইস, যেটা আমাদের রেডিও ফ্রিকোয়েন্সি দিয়ে আমরা যখন হেমোরয়েডে টাচ করি তখন সেটা আস্তে আস্তে শ্রিঙ্ক করে যায়। এবং এখানে সাধারণত মাংসপিণ্ড খুব বেশি কাটার প্রয়োজন হয় না। সো পেশেন্টকে যে পোস্ট অপারেটিভ পেইন এবং এই অনেক দিনের সাফারিং, সেটা থেকে পেশেন্ট বিরত থাকে। আরেকটা সার্জারি আমরা করে থাকি, যেটার নাম সবাই বাংলাদেশে জানি আমরা, সেটাকে বলা হয় স্টেপল হেমোরয়েডেক্টমি অথবা লঙ্গ অপারেশন। তো এটা হচ্ছে একটা বিশেষ পদ্ধতির অপারেশন, যেই পদ্ধতিতে যে পাইলসের যে টিস্যুগুলো বেরিয়ে আসছে, এগুলোকে আমরা সার্জারির মাধ্যমে না কেটে একটা মেশিনের মাধ্যমে, একটা সার্কুলার স্টেপলারের মাধ্যমে আমরা মলদ্বারের বেশ কয়েক ইঞ্চি উপরে ওটা একসাথে কাটা হয়ে যায় এবং একসাথে ওটা জোড়া লেগে যায়। তো এটা খুবই একটা ভালো পদ্ধতি যদি ঠিকমতো অ্যাপ্লাই করা হয় এবং একজন এক্সপার্ট সার্জনের হাতে যদি করা হয়। তবে এখানে একটু সমস্যা হচ্ছে যে এটা আসলে একটা ডিসপোজেবল স্টেপলার দিয়ে এটা ব্যবহার করতে হয়, এবং এই ডিসপোজেবল স্টেপলার যেটা আমরা ব্যবহার করি একটা রোগীর জন্য অপারেশনের জন্য লাগে, এবং এটা একটু দামি। আমাদের দেশের তুলনায়, সাধারণ মানুষের তুলনায় এটা একটু ব্যয়বহুল। তবে যদি পেশেন্টরা এটা প্রোভাইড করতে পারে এবং ঠিক ইম্পর্টেন্ট মানে দ্যাট ইজ ইন্ডিকেশন যদি ঠিক মতো ক্লিয়ার করতে পারে, তখন আমরা বলি যে এটা খুবই একটা ভালো পদ্ধতি। এবং এই পদ্ধতিতে অপারেশন করলে পরে মলদ্বারের বাইরে কোনো ধরনের কোনো ক্ষত থাকবে না। আমরা নর্মাল অপারেশনের পরে যে বলি হিটবাত, বা এটা অনেকদিন তারপরে রক্তপাত, একটু পুঁজ পড়া বা মলদ্বার ছোট হয়ে যাওয়া বাইরের দিকটা, এইটা থেকে আমরা এই লঙ্গ অপারেশনের মাধ্যমে আমরা এটা থেকে মুক্তি হতে পারি। আচ্ছা, আরেকটা অপশন আমরা এখন ব্যবহার করি, সেটা হচ্ছে আমরা বলি যে ডপলার গাইডেড হেমোরয়েডাল আর্টারি লাইগেশন। আপনারা হয়তো খেয়াল করে থাকবে, আমি আলোচনার এক পর্যায়ে বলেছিলাম প্রথমেই যে আমরা মনে করি যে অনেক ক্ষেত্রে একটা থিওরি আছে যে এই যে অ্যানাল কুশনের যে আর্টারি যেগুলো আছে, যে আর্টারি দে আর রেসপন্সিবল ফর দ্য ডেভেলপমেন্ট অফ দিস সিমটম। তাহলে একটা পদ্ধতি বেরিয়েছে, একটা প্রক্টোলজিক্যাল ডপলার আমরা ব্যবহার করি। সেই ডপলারের ভিতরে একটা ছোট্ট উইন্ডো আছে, সেই ডপলারের সাহায্যে আমরা এক্স্যাক্টলি মলদ্বারে যে আর্টারি যেটা আছে সেটাকে আমরা লোকালাইজ করতে পারি যে কোথায় সেই আর্টারিটা আছে, এবং ওই উইন্ডোর ভিতর দিয়ে আমরা স্টিচ দিয়ে সেই আর্টারি গুলাকে বন্ধ করে দিতে পারি। তো এটা একটা অত্যন্ত ভালো অপশন পেশেন্টের জন্য। এটা অত্যন্ত নন ইনভেসিভ, এবং মলদ্বারের উপরে যেহেতু আমরা করি, এই অপারেশনের পরে মূলত কোনো ধরনের ব্যথা বা কোনো কিছুই পেশেন্ট ফিল করবে না, এবং পেশেন্ট খুব আর্লি কাজে ফেরত যেতে পারবে। 2 সপ্তাহ বা 3 সপ্তাহ রেস্ট বা এই ধরনের কোনো কিছু প্রয়োজন হবে। তো সেটাও ডিপেন্ড করে আসলে আমরা কোন স্টেজে করছি সেটার উপর ডিপেন্ড করে। স্টেজ নির্ধারণ করে এক্সপার্ট হ্যান্ডে যদি ডপলার গাইডেড হেমোরয়েডাল আর্টারি লাইগেশন করা যায়, তাহলে ইটস ভেরি গুড অপশন ফর দ্য পেশেন্ট। আচ্ছা, আরেকটা পদ্ধতি হচ্ছে যে আমরা রিসেন্টলি বাংলাদেশে এবং বিশ্বে যে পদ্ধতিটা আসছে, আমরা উই আর ইউজিং লেজার রশ্মির মাধ্যমে। আপনারা জানেন লেজার হচ্ছে একদম বিশেষ রশ্মি, যেটা চিকিৎসা বিজ্ঞানের অনেক সায়েন্স সেক্টরে ব্যবহার হয়। স্কিনে ব্যবহার হচ্ছে, ইউরোলজিতে ব্যবহৃত হচ্ছে, এটা প্রোস্টেট সার্জারিতে ব্যবহৃত হচ্ছে, ইএনটি তে ব্যবহৃত হচ্ছে। সো রিসেন্টলি আমরা উই আর ইউজিং লেজার। তো লেজারের একটা সুবিধা হচ্ছে এটা খুবই নন ইনভেসিভ সার্জারি এবং খুব অল্প সময় লাগে, এবং লেজার করলে আসলে বাড়তি কোনো মাংস কাটা হয় না। সো সেই ক্ষেত্রে রোগীর মলদ্বারের বাইরে কোনো ধরনের কোনো ঘা থাকবে না, এটা রক্ত পুঁজ এবং এগুলো পড়বে না, মলদ্বার ছোট হয়ে যাওয়ার সমস্যা থাকবে না। তো এগুলো লটস অফ অ্যাডভান্টেজ আর বিং। তবে লেজারে আমরা সবাই জানি যে লেজারে আমাদের একটা সমস্যা আছে, যে যিনি অপারেট করবেন তাকে একটা স্পেশাল প্রোটেকশন নিতে হয়, কারণ লেজার বিম যদি ডিরেক্টেড হয়ে আমাদের রেটিনা বা চোখে চলে আসে, তাহলে চোখের ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সব দিক চিন্তা করে অ্যাকচুয়ালি এই যতগুলো অপশন আমরা বললাম সবগুলোই আমরা বাংলাদেশে করি আমরা। এখন এটা ডিপেন্ড করবে যে মানে আমরা পেশেন্টরা কোন সার্জনের কাছে যাচ্ছে, তার কি পরিমাণ এক্সপার্টাইজ আছে, তার কি পরিমাণ ইনস্ট্রুমেন্ট আছে, সেটার উপর আসলে এই চিকিৎসার জিনিসটা ডিপেন্ড করে। আরো একটা ব্যাপার বলে রাখি যে আমরা অপারেশনের পরেও এই যে আমরা একটু ড্রাগ নিয়ে আলোচনা করলাম, দ্যাট ইজ ফ্লেভোনয়েড ডেরিভেটিভস বা ড্যাফলন যে ড্রাগ, আমরা এটাকে অপারেশনের পরেও রোগীকে কন্টিনিউ করি। আমরা দেখেছি যে অপারেশনের পরে এই ড্যাফলন যদি আমরা কন্টিনিউ করি, তাহলে দেখা যায় যে রোগীর কনভালেসেন্ট যেটা বলি, সুস্থ হতে যাদেরকে ড্যাফলন ব্যবহার করা হয় নাই তাদের তুলনায় অনেক বেশি তাড়াতাড়ি হয়, ফাস্টার হয়। সো আমরা এডজুভেন্ট থেরাপি হিসাবে আমরা ড্যাফলনকে ব্যবহার করতে করি। অত্যন্ত চমৎকার আমরা ব্যাখ্যা শুনলাম প্রিয় দর্শক, যে পাইলস হলে সেটির সুনির্দিষ্ট চিকিৎসা রয়েছে এবং সেটির প্রোফাইল্যাক্সিস চিকিৎসা, কনজারভেটিভ ম্যানেজমেন্ট, সার্জিক্যাল ম্যানেজমেন্ট অত্যন্ত সুন্দরভাবে কিন্তু স্যার বুঝালেন। কিন্তু এত বোঝার পরেও যখন আমরা অপচিকিৎসার
শিকার হয়ে থাকি, এটি কিন্তু আমাদের জন্য দুঃখজনক, আমাদের জন্য আসলে লজ্জাজনক। কারণ আমরা যখন চটকদার বিজ্ঞাপন দেখে বিনা অপারেশনে পাইলসের সমাধান, পাইলসের স্থায়ী সমাধান, বিভিন্ন ধরনের চক্রদার বিজ্ঞাপন দেখে যখন আপনি প্রতারিত হচ্ছেন, তখন কিন্তু আপনি আপনার সর্বনাশটাই করছেন। তো এই ব্যাপারে আমাদের স্যারদের ওপিনিয়নটা একটু জানতে চাই। স্যার, আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন চটকদার বিজ্ঞাপন, যে চিকিৎসার নামে যে অপচিকিৎসা করছে, এটার কুফলটা কি? আপনারা তো অনেক কমপ্লিকেটেড কেসগুলো পেয়ে থাকেন, যে অ্যাসিড দিয়ে বার্ন করে পাইপটটাকে একদম সর্বনাশ করে দিয়েছে, স্টেনোসিস হয়ে গিয়েছে, মলই ত্যাগ করতে পারছে না। তো আপনার স্যার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে, সুদীর্ঘ বর্ণাঢ্য জীবন কাহিনী থেকে দু একটি ঘটনা যদি বলেন, যে অপচিকিৎসার শিকার হয়ে রোগীরা কি অবস্থায় আপনাদের কাছে আসে। ধন্যবাদ। এটা আসলে অত্যন্ত একটা প্রাসঙ্গিক ব্যাপার, এবং এটা নিয়ে আমাদের মনে হয় ডিসকাস করা উচিত। মানুষের এই ওয়ার্ল্ড পাইলস ডে উপলক্ষে আমার মনে হয় গণসচেতনতা বাড়ানো উচিত সারা বাংলাদেশে। আমরা এটা প্রায় পেয়ে থাকি, এবং অত্যন্ত দুঃখ লাগে যখন আমরা দেখি যে লন্ডন বা আমেরিকা থেকে একজন লোক এসে মানে হেমোরয়েডের চিকিৎসার জন্য এই সমস্ত মানে ডাক্তারদের শরণাপন্ন হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক অবস্থা। এটা হয় কি, আসলে যারা এই চিকিৎসাগুলো করেন, বংশগতভাবে যারা এগুলো করেন, তারা আসলে অল্প শিক্ষিত। তারা মানে আমাদের পাইপথের অ্যানাটমি, ফিজিওলজি এবং আমাদের এই মেকানিজম, এগুলো আসলে তারা কিছুই জানে। তারা দেখে দেখে এই জিনিসগুলো শিখে। তো আমি সিলেটে, আমার মনে হয় যে, আমি জানি না অন্যান্য অবস্থা কি দেশের, সিলেটে এটার প্রবণতা অত্যন্ত বেশি, অত্যন্ত বেশি। আমরা প্রায় দেখি যে লন্ডন থেকে আসছে, কালকে ফ্লাইট থেকে নেমে পরের দিনই চলে গেছে ওই চিকিৎসার জন্য। এবং তারা যেটা করে, আমরা যা দেখি আর কি, তারা এক ধরনের কোরোসিভ ইনজেকশন মলদ্বারের বাইরে দিয়ে দেয়। যে ফুলোটা আছে ওটার মধ্যে এক ধরনের কোরোসিভ ইনজেকশন দিয়ে দেয়, এবং এটার ফলাফল অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত ভয়াবহ। প্রথম হচ্ছে এটা সিরিয়াসলি সেপসিস হওয়ার সম্ভাবনা থাকে, বিশেষ করে যাদের একটু ডায়াবেটিস আছে বা ইমিউনো কম্প্রোমাইজ আছে, তাদের জন্য তো ভয়াবহ অবস্থা। আচ্ছা, আর যেটা সমস্যা হয় যে এটা যখন স্লাফ আউট হয়ে পড়ে যায়, এটা আসলে একটা বিশ্রী ধরনের ইনফেকশন হয়, একটা আলসার প্রডিউস করে। পেশেন্ট সো মাচ সো পেইন হয় যে 2-3 রোগী ধরে ধরে আমাদের চেম্বারে নিয়ে চলে আসে, যে হাঁটতে পারছে না, লিম্পিং, মানে ঘুরিয়ে ঘুরিয়ে হেঁটে নিয়ে আসছে। মানে সে এক ভয়াবহ, এটা না দেখলে আসলে বিশ্বাস করা যাবে না। তো এই আলসারটা যখন হয়, তখন এই আলসার সারতে বা শুকাতে এটা অনেক সময়ের ব্যাপার, 3 থেকে 4 মাস লাগে সাধারণত এই আলসারটা শুকাতে। সেটাই ব্যাপার না, আরো বেশি ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আলসারটা যখন শুকাবে, আপনি একটু আগে বলছিলেন যে এটা খুব ন্যাচারাল, এটা যখন শুকাবে তখন মলদ্বার চিরস্থায়ী ছোট হয়ে যাবে। এবং আমরা এরকম দেখেছি একটা পেন্সিলের টিপও ঢুকানো যায় না, এরকম ছোট হয়ে যায়। তো এটা আমাদের জন্য খুব ডিফিকাল্ট ব্যাপার। যদি অ্যানাল স্টেনোসিস হয়ে যায়, সেই ক্ষেত্রে সার্জারির মাধ্যমে আমরা এটা ঠিক করতে পারি, কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে এটা আসলে খুবই ডিফিকাল্ট। হায়ার সার্জারি, এক ধরনের রিকনস্ট্রাকটিভ সার্জারি, পাইপথ থেকে আবার নতুন করে গড়ে দিতে হয়, সেটা আমাদের। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে স্পিংটার ইনকন্টিনেন্স। এটা আরো খুব ভয়াবহ অবস্থা। আমরা জানি, আমি আগেই বলেছি যে মলদ্বারের পাশে আমাদের দুটো টিস্যু আছে, ইন্টারনাল স্পিংটার এবং এক্সটার্নাল স্পিংটার। এগুলো আমাদের মলদ্বারকে ধরে রাখতে সাহায্য করে। যে আমরা যদি সারাক্ষণ যদি মল পাস করতে থাকি, তাহলে আমরা সোশ্যালি তো আমরা কোথাও যেতে পারবো না, বন্ধ হবে, দুর্গন্ধ হবে। সো এই মেকানিজমটাকে, এই কবিরাজি চিকিৎসা বা যে অপচিকিৎসা বা চটকদার বিজ্ঞাপনের চিকিৎসা, এইটা ডেঞ্জারাস। আমরা এমনও পেয়েছি যে এমন ভাবে ইনজেকশন দিয়েছে যে টোটাল স্পিংটার কমপ্লেক্সটা খুলে চলে এসেছে, পড়ে গেছে সেপসিস হয়ে। সাচ এ হরিবল থিং। এবং এই পেশেন্ট গুলো অত্যন্ত সাফার করে, কারণ স্পিংটার ইজ এ সাচ এ মেকানিজম। স্পিংটার যদি একবার ড্যামেজ হয়, তাহলে এটা ঠিক করা খুবই সমস্যা হয়। তাই এই সমস্ত রোগীরা কিছু কিছু ক্ষেত্রে আমাদের কলোস্টমি করে চিকিৎসা করতে হয়। আপনি জানেন বা দর্শকরা অনেকে জানে, তখন আমাকে ওই মলদ্বারটাকে বাইপাস করে পেটের উপর দিয়ে একটা রাস্তা করে দিতে হয়, ওই নিচের দিকে ঘাটা শুকানো রাখবো। তাহলে দেখেন, পেশেন্ট আসছিল পাইলস চিকিৎসা করতে, এখন কলোস্টমি নিয়ে তাকে বাড়ি যেতে হবে। এবং এটা কলোস্টমি করার পরে কয়েক সপ্তাহ পর যখন ওই জায়গাটা শুকিয়ে যাবে, তখন সেটাকে আবার রিকনস্ট্রাকটিভ সার্জারি করে সেটাকে ঠিক করতে হবে। ওটা যদি ঠিক হয়, তখন আমরা আবার কলোস্টমিটা। অর্থাৎ সপ্তাহের যে 3 অবস্থা বলে একটি কথা আছে, বাঙালি প্রবাদ। আমাদের দেশে কিন্তু সেই ঘটনাটি স্যার ঘটছে। অর্থাৎ একটু কম টাকার জন্য না, একদমই না, একদমই না। ওরা যে পরিমাণ চার্জ করে, দর্শক শ্রোতা বা আপনার শুনলে অবাক হয়ে যাবে, পার ইনজেকশন 10,000 টাকা নেয় তারা। মাই গড। সো হেমোরয়েডে 3টা ইনজেকশন দিয়ে দে উইল ক্লেম 30,000। এবং এটা তারা বলে যে আপনি এই 1 সপ্তাহ পরে এসে আরো 3টা ইনজেকশন দিতে হবে। তাহলে কত হলো? 60,000 চলে গেল ইনজেকশনের খরচ। অথচ তার হয়তো 60,000 টাকা হাতিয়ে নিয়ে গেল। আসলে আমাদের আসলে মানে কি বলবো, সরলতা, আমি আসলে সরলতা না বলে এটাকে আসলে বোকামি বলবো। এটা আসলে অজ্ঞতার কারণে এটি হচ্ছে। আমার মনে হয় এই জায়গাটাতে আরো বেশি সচেতন হওয়ার দরকার। প্রিয় দর্শক, আপনারা যারা শুনছেন এটার কুফল সম্পর্কে, যে
আপনার পায়ু পথটা কিন্তু স্থায়ীভাবে নষ্ট হয়ে যেতে পারে এবং মল ত্যাগ তখন আপনাকে কিন্তু পেট দিয়ে, অর্থাৎ পেটে একটি বাইপাস করে দিয়ে স্যাররা যেটাকে কোলোস্টমি করে, সেই কাজটা কিন্তু তখন এটি আরো একটি ডেঞ্জারাস একটি সাফারিংস একটি আপনার জন্য বয়ে আসবে। অতএব আমরা একটু যদি সতর্ক হই তাহলে কিন্তু এই ধরনের ধূম্রজাল থেকে আমরা বের হয়ে আসতে পারি এবং আমরা সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পেতে পারি। স্যার, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ ভাগে আছি। হ্যাঁ, আমি আরেকটা আসলে আমাদের আসলে সচেতনতার অভাব যেটা আমি ফিল করি, অনেকেরই সাধারণত ধারণা দেখি যে রোগীদের যে এই আমাদের পদ্ধতি মডার্ন পদ্ধতিতে হেমোরয়েড চিকিৎসা করলে রোগী ভালো হবে না বা বারবার করা লাগবে। এটা একটা আসলে সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা। তখন আমরা যেটা ডিসকাস করলাম, সিম্পল ওষুধ থেকে শুরু করে আমাদের পদ্ধতিতে ইনজেকশন দেওয়া থেকে শুরু করে নন অপারেটিভ চিকিৎসা থেকে শুরু করে লেজার থেকে শুরু করে অনেক ধরনের ট্রিটমেন্ট আমরা এখন আজকাল করতে পারছি। তো পায়ুপথের কিছু রোগ আছে, যেমন যদি ফিস্টুলা আমরা বলি, সেটা তো একটা ভিন্ন রোগ। ফিস্টুলা হয় যদি ইনফেকশন হয়, ইনফেকশন থেকে একটা নালী ডেভেলপ করে তখন দেখা যায় পুজ পড়ে, রক্ত পড়ে। ফিস্টুলা যদি কমপ্লেক্স ফিস্টুলা হয়, ক্ষেত্র বিশেষে অনেক সময় স্টেজড অপারেশন লাগে। তখন আমরা পেশেন্টকে কাউন্সিল করি এবং বলি যে না, আপনার এটা এক অপারেশন হবে না, আমরা ইনিশিয়ালি একটা স্টেজ অপারেশন করবো, কিছুদিন পরে হয়তো আরেক স্টেজ অপারেশন করবো। তাহলে মানুষের মধ্যে আসলে এই হেমোরয়েড বা পাইলস সম্পর্কে একটা ভ্রান্ত ধারণাও প্রচলিত আছে। তা আমাদের দায়িত্ব হবে, আমরা যারা হেলথ ওয়ার্কার আছি, আমরা যারা ডাক্তার আছি, আমরা যারা নার্স আছি, আমরা যারা হেলথ প্রোভাইডার আছি, যে ফার্মাসিউটিক্যাল কোম্পানি যারা আছেন, ওনাদের কাছে আমাদের থাকবে যে মানুষের মধ্যে আমরা যেন অ্যাওয়ারনেস সৃষ্টি করতে পারি যে এটা খুবই সাধারণ একটা রোগ এবং এটা আমাদের মডার্ন চিকিৎসা এটা একদম সম্পূর্ণ কিউরেবল হয় এবং ক্ষেত্র বিশেষে বেশিরভাগ ক্ষেত্রে আমরা অপারেশন ছাড়াই এটাকে ভালো করতে পারি। অনেক অনেক ধন্যবাদ। যদিও আমাদের সময় অতিক্রম করে যাচ্ছে, তারপরও আমরা আরো একজন দর্শকের প্রশ্ন না নিলেই নয়, কারণ তিনি কয়েকবার রিকোয়েস্ট করেছে। জিয়াউর রহমান তিনি লিখেছেন, আমি উত্তরা থেকে যুক্ত হয়েছি। জিয়াউর রহমান, আমার তার সানের বয়স অর্থাৎ ছেলের বয়স হচ্ছে 1 বছর 10 মাস। তার খুব কষ্ট হয় টয়লেট করতে, প্লিজ সাজেশনস। আসলে আপনি উল্লেখ করেননি কিন্তু যে টয়লেট করতে কষ্ট হচ্ছে, এটি কি কোষ্ঠকাঠিন্য, এর সাথে রক্ত যাচ্ছে কিনা বা আদার্স কোনো সমস্যা আছে কিনা সেটি কিন্তু জিয়াউর রহমান আপনি উল্লেখ করেননি। তারপরেও স্যার আছেন, স্যার যদি পরামর্শ প্রদান করেন। জিয়াউর রহমান তার ছেলের জন্য একটি প্রশ্ন করেছেন। একটু অ্যাড্রেস করি এই সমস্যা। ছোট বাচ্চাদের জন্মগতভাবে কিছু সমস্যা থাকে, তো অনেক গার্জিয়ানরা সেটা খেয়াল করেন না, যে দেখা যায় যে জন্মগতভাবেই এই ধরনের কোষ্ঠকাঠিন্য হওয়ার একটা প্রবণতা থাকে ছোট বাচ্চাদের। সেটা আবার একটা ভিন্ন সমস্যা, সেটাকে আমরা অনেক সময় হার্টস্পাং ডিজিজ বলে একটা স্পেসিফিক ডিজিজ। এটা জন্মগতভাবেই মলদ্বারের ভিতরে যে মাংসটা স্পাস্টিক টাইপ হয়, এটা করে না। তো আপনার এখন তো শিশু সার্জন পাওয়া যায়, আপনার এই বাচ্চাকে অবশ্যই একজন শিশু সার্জন দিয়ে পরীক্ষা করা উচিত এবং তার হার্টস্পাং ডিজিজ আছে কিনা সেটা আপনাকে এক্সক্লুড করা উচিত। এক্স্যাক্টলি। আমার মনে হয় যে এটি হচ্ছে সঠিক পরামর্শ। প্রিয় দর্শক, আপনি উল্টাপাল্টা অপচিকিৎসার শিকার না হয়ে 10,000 টাকা দিয়ে ইনজেকশন না নিয়ে আপনি কিন্তু অবশ্যই একজন শিশু সার্জনের পরামর্শ গ্রহণ করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার সন্তানের জন্য মঙ্গল বয়ে আসবে। আমরা এই পর্যায়ে ইনভাইট করতে চাই আমাদের অনুষ্ঠানের স্পেশাল গেস্ট মিস্টার তাফাজ্জল হোসেন ভুইয়া, হেড অফ অপারেশনস স্টার ভিআর বাংলাদেশ। তাফাজ্জল ভাই, নিশ্চয়ই আপনি ভালো আছেন, আলোচনা নিশ্চয়ই এতক্ষণ শুনেছেন। কেমন লাগলো আজকের এই আলোচনা, এবং আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ আপনাকে। আমি আসলে প্রথমত আমি বলবো যে কি রাজ টিভিকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ এই প্রোগ্রাম মডারেট করার জন্য। আপনি জানেন এবং যে সেভিয়ে এই প্রোগ্রামের সায়েন্টিফিক পার্টনার হতে পেরেও সেভিয়ে রিয়েলি হ্যাপি এন্ড অলসো উই আর ফিলিং প্লেজার। আপনি জানেন যে সেভিয়ে একটা রিসার্চ কোম্পানি এবং কনস্ট্যান্টলি সেভিয়ে কাজ করে যাচ্ছে যে ফিজিশিয়ানদেরকে তাদের আনমেট নিড গুলো পূরণ করার জন্য, তাদের যে পেশেন্ট ট্রিটমেন্টের ক্ষেত্রে। এবং আজকে বিশ্ব পাইলস দিবসে উপলক্ষে এই অনুষ্ঠানে আমি জাস্ট বলতে চাই যে সেভিয়ে বিশ্বের পাইলস রোগীদের জন্য যে ওষুধ দিয়েছিল, যে ওষুধ ইনোভেট করেছিল, যে ড্যাফলন, আজকে বিশ্বে মিলিয়ন্স অফ পেশেন্টস, মিলিয়ন্স অফ অ্যাকচুয়ালি ক্লিনিশিয়ানস এই ওষুধটি ব্যবহার করছেন তার পেশেন্টদের জন্য। এবং এটা একটা যুগান্তকারী আবিষ্কার সেভিয়ারের, এবং এই আবিষ্কারই সেভিয়ে থেমে নেই এবং সেভিয়ে কনস্ট্যান্টলি কাজ করে যাচ্ছে যে আরো নতুন নতুন আবিষ্কার নিয়ে আসার জন্য, যাতে ক্লিনিশিয়ানরা তাদের পেশেন্টদেরকে ট্রিট করতে পারে।
এবং এই সাথে আমি আসলে ধন্যবাদ দিতে চাই স্যার প্রফেসর এ কে এম দাউদ স্যারকে, যে ওনার এই চমৎকার অনুষ্ঠানের জন্য, এবং ওনার যে সাজেশন গুলো, ওনার যে পরামর্শ এবং যে সলিউশন গুলো উনি বলেছেন এই রোগের সাথে সম্পৃক্ত। উনি শুধুমাত্র, উনি যদি আমি জানি যে উনি সিলেটে প্র্যাকটিস করেন, বাট উনি বাংলাদেশের একজন স্বনামধন্য সার্জন, এবং ওনার প্রচুর ফলোয়ার এই বাংলাদেশে। এবং এই অনুষ্ঠানের আমরা আমাদের এই সায়েন্টিফিক পার্টনারের সুবাদে এই অনুষ্ঠানে ওনার যে স্পিচ এর সুবাদে, ওনার যে পরামর্শ এটার সুবাদে আমি আশা করি যে ওনার ফলোয়াররা এই ওষুধটি, যে ডাফলন 1000, এই ওষুধটি ওনাদের পেশেন্টদের জন্য ব্যবহার করবেন এবং তার সুফল ওনারা ওনাদের পেশেন্টদেরকে দিবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ মিস্টার তাফাজ্জুল হোসেন ভুইয়া, আমাদের এরকম চমৎকার একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য, এবং সেই সাথে ডাফলন এক্সপার্ট টক, এটি একটি চমৎকার আয়োজন যেটির শুভ সূচনা হলো দেশ বরণ্য আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অধ্যাপক ডক্টর এ কে এম দাউদ স্যারকে দিয়ে, এবং তার যে প্রাণবন্ত আলোচনা এবং দর্শকদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এটাই প্রমাণ করে যে আলোচনাটা কতটা কার্যকরী হয়েছে। এবং আমরা প্রত্যাশা রাখবো এক্সপার্ট টক ধারাবাহিকভাবে বাংলাদেশের লেজেন্ডারি প্রফেসরদেরকে নিয়ে আসবে রাজ টিভির পর্দায়, এবং চিকিৎসক এবং জনগণের মধ্যে একটি মেলবন্ধন তৈরি হবে নিশ্চয়ই। এবং সবচেয়ে বড় যে বিষয়টি স্যার একটু আগে বললেন, যে পাবলিক অ্যাওয়ারনেস, এখনো আমাদের দেশের মানুষ অপচিকিৎসার শিকার হচ্ছে। তারা ছোট্ট একটি সমস্যাকে পরবর্তীতে অপচিকিৎসার মাধ্যমে বড় সমস্যায় রূপান্তর হচ্ছে। এই জায়গাগুলোতে আমাদের এখন কাজ করতে হবে। ডাফলন একটি চমৎকার ওষুধ, যেটি হেমোরয়েড, যেটি পাইলস প্রতিরোধে একটি সহায়ক ভূমিকা পালন করছে। সেই ওষুধটি কখন ব্যবহার করবে সেটা নিয়ে কিন্তু চমৎকার একটি দিক নির্দেশনা স্যার দিলেন। নিশ্চয়ই স্যারের ফলোয়ার সহ রাজ টিভির অসংখ্য মেডিকেল স্টুডেন্টস রয়েছে যারা চিকিৎসা বিজ্ঞানের সাথে জড়িত, তারা এই অনুষ্ঠানটি দেখে তাদের ট্রিটমেন্ট প্রটোকল সাজাতে পারবে, আরো কনফিডেন্ট হবে, সেই প্রত্যাশায় আমরা করছি। এবং সর্বশেষ সমাপনী বক্তব্যের জন্য এবং আজকের এই আয়োজনে কেমন লাগলো এই বিষয়টি জানার জন্য চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের গেস্ট এক্সপার্ট অধ্যাপক ডক্টর এ কে এম দাউদ স্যারের কাছে। স্যার প্লিজ। ওকে, আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি রাজ টিভিকে, ধন্যবাদ জানাচ্ছি চমৎকার উপস্থাপনার জন্য। উপস্থাপনা চমৎকার হওয়ার কারণে আমি মনে হয় অনুষ্ঠানটা একটু প্রাণবন্ত হয়েছে। সায়েন্টিফিক পার্টনার সার্বিয়ারকে আমি ধন্যবাদ দিতে চাই। পরিশেষে যেটা বলবো, আমি উপস্থাপকদের সুর মিলিয়ে আমাদের দেশে আসলে অ্যাওয়ারনেস এর অভাব আছে, শুধু এই হেমোরয়েডের বিষয়ে না, আরো অনেক বিষয়ে আমাদেরকে সচেতনতার অভাব আছে। এতে এই জাতীয় অনুষ্ঠানের মাধ্যমে আমরা যদি আমাদের জনগণকে কিছুটা জ্ঞান দিতে সমর্থ হই, আমরা যদি জনগণের কিছু প্রশ্নের উত্তর দিতে সমর্থ হই, এবং আমরা যদি একটা গণ সচেতনতা গড়ে তুলতে পারি, তাহলেই আমাদের সার্থক। তা আমি আবারও বলবো যে ভালো থাকেন, সুস্থ থাকেন, ভালো ডাক্তারের পরামর্শ নেন, প্রতারিত হবেন না, অপচিকিৎসার শিকার হবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকেও। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে যে শেষ কথাটি বলতে চাই, দেখুন, পাইলস নিয়ে আসলে কোনো অপব্যাখ্যা নয়, কোনো অপচিকিৎসা নয়। পাইলস এটি একটি রোগ, এটি সমাধান রয়েছে, এবং এটিকে কিন্তু আর্লি ডায়াগনোসিস করলে সেটিকে কিন্তু প্রতিরোধ করা সম্ভব, সার্জারির প্রয়োজন হয় না, যেমনটি স্যার তার আলোচনায় বললেন। তো আসুন আমরা সুচিকিৎসকের পরামর্শ গ্রহণ করি, সঠিক ঔষধ সেবন করি, এবং অপচিকিৎসা থেকে নিজেকে মুক্ত রাখি, এবং তাহলেই কিন্তু আমরা ভালো থাকবো, আমার পরিবার ভালো থাকবে, দেশ এগিয়ে যাবে। এবং এই করোনাকালীন সময়ে আমরা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে, স্বাস্থ্যবিধি মেনে চলে আমরা ভালো থাকি, সুস্থ থাকি, সেই প্রত্যাশা রাখছি। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের আয়োজন এখানে শেষ করছি। সবাইকে শুভরাত্রি। দীর্ঘ সময় ধরে বসে কাজ করলে পাইলসের যন্ত্রণা বাড়ে। এই জন্য আপনি কাজের ফাঁকে নিয়ম করে উঠে দাঁড়ান, একটু হাঁটাহাঁটি করুন। আর খাদ্যাভ্যাসের ক্ষেত্রে আঁশ জাতীয় খাবার আর তরল খাবারকে প্রাধান্য দিন। নিয়ন্ত্রিত জীবনযাপনের পাশাপাশি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করে সহজেই পাইলসের যন্ত্রণা থেকে নিরাময় সম্ভব। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe